আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল পলিটেকনিকের সিভিল বিভাগের পঞ্চম পর্বের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমাদের বিষয় হচ্ছে সার্ভেইং 3 এর সাবজেক্ট কোড হচ্ছে 66452। আজকে আমাদের প্রথম ক্লাস। তো তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তোমরা আমাদের এই লাইভটি শেয়ার করে দাও যাতে অন্যান্যরা দেখতে পারে, এবং ক্লাস ক্যাপ্টেনদেরকে বলবো যে তোমরা সবাই যার যার গ্রুপে মেসেজ করেছো জানি, আবারও শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। আর তোমরা যে যে ক্লাসটি দেখছো শেষে এই ভিডিওর নিচে তার রোল নম্বর এবং নাম লিখে একটা কমেন্ট করে রাখবে, আমি স্ক্রিনশট দিয়ে রাখবো যেন পরবর্তীতে আমার অ্যাটেন্ডেন্স লিখে রাখতে সুবিধা হয়। আর ক্লাসের পরে ক্লাস শেষ হওয়ার পরে কেউ নাম বা রোল লিখবে না, কারণ এরপরে আমি স্ক্রিনশট নেব না। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের বিষয় হচ্ছে সার্ভেইং 3। আমরা যদি এর কোর্স স্ট্রাকচারটা একটু দেখি, এর হচ্ছে দুটো হচ্ছে তোমাদের থিওরি ক্লাস এবং 3টা প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ 3 পিরিয়ডের একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। আর এর ক্রেডিট হচ্ছে 3, অর্থাৎ 150 মার্কে তোমাদের মার্কিং হবে এই সাবজেক্টে। আর হচ্ছে কি এখানে থিওরি কন্টিনিউয়াস, এখানে মার্ক হচ্ছে 40, থিওরি ফাইনাল হচ্ছে 60, অর্থাৎ তোমরা যে ফাইনাল এক্সাম দেবে সেখানে 60 মার্কের লিখিত পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে 25 এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 25। এই হচ্ছে তোমার 150 মার্কের মার্কিং। তো আমরা আজকে সার্ভেইং 3 এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে বাকের ধারণা। তো আজকে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে থাকবে বাক, এরপরে বাকের প্রকারভেদ, বাকের নামকরণ এবং একটা বৃত্তাকার বাকের বিভিন্ন অংশ আমরা দেখব আর কি। তো প্রথমেই আসবে বাক। বাক আসলে কি? আমরা বাক বিভিন্ন জায়গায় দেখি যে বাক থাকে, কিন্তু আমরা যে বাক সম্পর্কে এই সার্ভেইং 3 বইতে শিখবো, যে বাক সম্পর্কে জানবো, সে বাকটা হচ্ছে সড়ক বা রেল পথে যখন দুটো সড়ক বা রেলপথ পরস্পরকে কৌণিকভাবে ছেদ করবে তখন সহজে দিক পরিবর্তনের জন্য বা মোড় ঘোরার জন্য আমরা বাক দেব। তো আমরা সংজ্ঞায় কি লিখতে পারি, যে সড়ক বা রেলপথের ক্ষেত্রে যখন দুটি সড়ক বা রেলপথ পরস্পরকে কৌণিকভাবে ছেদ করে তখন সহজে দিক পরিবর্তনের জন্য বা মোড় ঘোরার জন্য বৃত্তাকার বা অধিবৃত্তাকার চাপ দ্বারা পরস্পরকে সংযুক্ত করা হয়। বৃত্তাকার বা অধিবৃত্তাকার এই চাপকেই বাক বলে। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি, এখানে দেখা যাচ্ছে যে এদিকে এই একটা সড়ক এবং এদিকে এই একটা সড়ক বা রেলপথ, এ দুটো যদি আমরা এভাবেই থাকে, রেলপথ বা সড়ক পথ যদি এভাবেই রাখা হয়, তাহলে এখান থেকে যে গাড়িটা যাবে এদিকে গিয়ে যখন মোড় ঘুরতে চাইবে, এদিকে যখন আসার চেষ্টা করবে, তখন দেখা যাবে যে এখানে সে খুব সহজে এখান থেকে ঘুরতে পারবে না, অর্থাৎ তার গাড়ি থামাতে হবে, এরপরে অনেক ঝামেলা। তার চাইতে আমরা যদি এক কাজ করি, অত দূর না গিয়ে আমরা এই রাস্তাটাকে এখানে যদি এভাবে বৃত্তাকার ভাবে মিলিয়ে দেই, তাহলে আমরা খুব সহজেই গাড়িটা এখান থেকে মোড়টা ঘুরতে পারবে। তো এটাই হচ্ছে মূলত বাক। তো এখন বাকের প্রকারভেদ, আসলে বাক কত প্রকার? বাক মূলত 2 প্রকার, একটা হচ্ছে বৃত্তাকার বাক আর একটা হচ্ছে অধিবৃত্তাকার বাক। বৃত্তাকার বাককে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: সরল বাক, যৌগিক বাক এবং বিপরীত বাক। তো এখানে অধিবৃত্তাকার যে বাক আছে, সে অধিবৃত্তাকার বাককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রান্তি বাক আর একটা হচ্ছে উলম্ব বাক।
তো আমরা বৃত্তাকার বাঁক এবং অধিবৃত্তাকার বাঁকগুলো একটু দেখি একে একে। বৃত্তাকার বাঁককে প্রথমে সরল বাঁক। সরল বাঁক হচ্ছে যখন দুটি রাস্তা এভাবে গেল, এদিকে একটা রাস্তা এবং এদিকে আর একটা রাস্তা এভাবে, এবং মাঝখানে আমি একটা বৃত্তাকার বৃত্তচাপ দিয়ে একটা মিলিয়ে দিলাম, রাস্তাটাকে বাঁক দিয়ে মিলিয়ে দিলাম। এবং এই বাঁকের ব্যাসার্ধ যখন সব জায়গায় সমান থাকবে, অর্থাৎ এই প্রান্তেও ব্যাসার্ধের পরিমাণ আর এবং এই প্রান্তেও ব্যাসার্ধের পরিমাণ আর, এবং যে কোনো জায়গায় যদি আমরা ব্যাসার্ধ মাপি তাহলে ওই সেম পরিমাণ ব্যাসার্ধই পাওয়া যাবে। এরকমের যখন হবে, সিম্পল একটা বৃত্তচাপ দিয়ে যখন আমরা দুটি রাস্তাকে মিলিয়ে দেব, তখন সেটাকে বলবো আমরা সরল বাঁক। এরপরে আসবে যৌগিক বাঁক। যৌগিক বাঁকে আমরা দুটি বাঁককে, দুটি আলাদা ব্যাসার্ধের বাঁককে একসাথে দিব। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই পাশের অংশটুকু, এখানে একটা বাঁক দেওয়া হয়েছে যার ব্যাসার্ধর পরিমাণ হচ্ছে R2, আর এই পাশে ছোট্ট আর একটা বাঁক দেওয়া হয়েছে এখানে যার ব্যাসার্ধর পরিমাণ R1, এবং দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একাধিক ব্যাসার্ধের বাঁক যখন একসাথে সংযুক্ত করা হবে তখন সেটাকে বলবো আমরা যৌগিক বাঁক। এরপরে হচ্ছে বিপরীত বাঁক। তো বিপরীত বাঁক কি? বিপরীত বাঁক হচ্ছে যে এখানে এই থেকে এই পর্যন্ত একটা বাঁক যার কেন্দ্র এই পাশে, এবং এটা হচ্ছে এর ব্যাসার্ধ, আর এই থেকে এই পর্যন্ত আর একটা বাঁক যার কেন্দ্র বিপরীত পাশে এবং যার ব্যাসার্ধ এখানে দেখানো হয়েছে R2। তো এরকমের যখন হবে, বিপরীতমুখী যখন দুটি বাঁক পরস্পরকে একত্রে দেয়া হবে তখন সেটাকে আমরা বলবো বিপরীত বাঁক। আচ্ছা, এরপরে অধিবৃত্তাকার বাঁক। অধিবৃত্তাকার বাঁক মূলত ক্রান্তি বাঁক এবং উলম্ব বাঁক এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ক্রান্তি বাঁকটা কি আসলে? ক্রান্তি বাঁক হচ্ছে যে আমরা দেখেছিলাম যে রাস্তায় আমরা বাঁক দেব, তো যখন আমরা বৃত্তাকার ভাবে দুটি রাস্তাকে মিলিয়ে দেব তখন দেখা যাবে যে মানে বৃত্তাকার ভাবে মিলিয়ে দেওয়ার পরেও আমরা এখানে যদি একটু দেখি, এই ছিল একটা রাস্তা এভাবে গেছিল এবং এই পাশে আর একটা রাস্তা যেটা এভাবে যাবে। তো এটাকে আমরা এই মাঝখানের এই বৃত্তাকার বাঁক দিয়ে মিলিয়ে দিলাম। তো এখন এক কাজ করলে কেমন হয়, এই রাস্তাটাকে আমরা যদি একটু এদিকে সরিয়ে আনি এবং এটাকে এদিকে যদি সরিয়ে আনি তাহলে আমাদের বাঁকটা মানে এখানে যেখানে মিলেছে এই প্রান্তটা আরো বেশি মানে দূরত্ব একটু বেড়ে গেল এবং প্রশস্ততা বেড়ে গেল, যার ফলে আমার যে গাড়ি বা যানবাহন, ট্রেন, এগুলো খুব সহজেই মোড় ঘুরতে পারবে। অর্থাৎ বৃত্তাকার মানে যে কোনো বাঁকের ক্ষেত্রেই যখন এভাবে মূল বাঁক শুরুর আগে আমরা পরিবর্তনশীল ব্যাসার্ধর একটা বাঁক যখন দেব, অর্থাৎ এই বাঁকটার কোনো মানে নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে না। তো এখানে বাঁক শুরুর আগে আমার চলার পথকে করার জন্য, আরামদায়ক করার জন্য, বা এখানে যাতে সহজেই মোড় ঘোরা যায় এরকমের করার জন্য আমি এখানে যে বাঁকটা দেব দুই পাশে, এটা হচ্ছে ক্রান্তি বাঁক। তো ক্রান্তি বাঁকটা এখানে আমরা দেখি, এখানে মানে মূল বাঁক হচ্ছে এতটুকু আমার বৃত্তাকার বাঁক। প্রথমে ছিল পুরোটা, কি করলাম আমরা এই পুরোটা এই থেকে শুরু না করে আমরা এতখানি এক্সট্রা জায়গা আমরা দুই পাশে নিলাম, এই পাশে এবং এই পাশে, যার ফলে আমার বাঁকটা আরো সুন্দর হলো। তো এভাবে যখন নেওয়া হবে তখন সেটাকে আমরা বলবো ক্রান্তি বাঁক। তো এখানে ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য এখানে এইটুকু আর এ পাশে এটুকু, এটা হচ্ছে আমাদের ক্রান্তি বাঁক। তো ক্রান্তি বাঁককে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সর্পিল স্পাইরাল বাঁক। স্পাইরাল আমরা জানি স্প্রিং এর মতো, এভাবে আমরা স্পাইরাল সিঁড়ি আমরা সচরাচর দেখে থাকি। তো স্পাইরাল রাস্তার ক্ষেত্রেও এভাবে হতে পারে। তো সেটা কি রকমের আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এরকমের স্পাইরাল হতে পারে। এটাকে স্পাইরাল বাঁক বলবো আমরা। ত্রিমাত্রিক অধিবৃত্ত। ত্রিমাত্রিক অধিবৃত্ত আসলে যখন একটা বাঁক এভাবে মানে করা হবে, আমরা একটু সামনের দিকে আগাই। এখানে এই যে বাঁকটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বাঁকটা, অর্থাৎ এটা মূল সড়কের সাথেই আছে, কিন্তু মূল সড়ক এখান দিয়ে সোজা গেছে, কিন্তু এটা কি করলো একটু পাশে গিয়ে
উপর দিয়ে এপাশে এসে আবার এপাশে গিয়ে সে মিলে যাবে, এরকমের যখন হবে তখন সেটা হচ্ছে ত্রিমাত্রিক অধিবৃত্তাকার বাঁক। আচ্ছা, এরপরে হচ্ছে বার্নৌলি বা লেমনিস্কেট বাঁক। তো বার্নৌলি বাঁকটা কি রকমের, সেটা হচ্ছে এই যে বাঁকটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে আসলো, ঘুরে আবার এপাশে এসে মিলে গেল, এরকমের যখন হবে সেটাকে আমরা বলবো বার্নৌলি বাঁক। আমরা তিনটাকে যদি একসাথে দেখি, যে মাঝখানে এই যে এই অংশটুকু, এটুকু ছিল হচ্ছে আমাদের স্পাইরাল বাঁক। এরপরে এই যে বাঁকটা, এই বাঁকটা এখানে গিয়ে আবার এর সাথে মিলে যাবে, তো এই যে বাঁকটা এটা হচ্ছে আমাদের কিউবিক প্যারাবোলা বা ত্রিমাত্রিক অধিবৃত্তাকার বাঁক। আর এখানে এই যে মাঝখানের যে বাঁকটা, এটা হচ্ছে আমার বার্নৌলি বাঁক। আচ্ছা, এরপরে আমরা যাব উলম্ব বাঁকে। উলম্ব বাঁক কি? উলম্ব বাঁক হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো দেখলাম এই বাঁকগুলো সবগুলোই হচ্ছে অনুভূমিক বাঁক, অর্থাৎ এগুলো আমাদের অনুভূমিক পৃষ্ঠের উপরে এই বাঁকগুলো আমরা দিব। কিন্তু আসলে অনুভূমিক পৃষ্ঠের উপরে যেভাবে বাঁক হয় রাস্তার ক্ষেত্রে উলম্বভাবেও আমাদের বাঁক দিতে হয়। আমরা একটু সামনের দিকে আগাই যদি, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা সেতু, ব্রিজ। তো এখন এখানে কি করা হয়েছে, যে মূলত রাস্তাটা ছিল এই সোজা, কিন্তু কি করা হয়েছে, রাস্তাটাকে উপরের দিকে ওঠানো হয়েছে এবং আবার নিচের দিকে নামানো হয়েছে, উলম্বভাবে মাঝখানে বাঁক দেয়া হয়েছে, বাঁকের সৃষ্টি করা হয়েছে। তো উলম্ব বাঁকটা এভাবে হবে। তো এখানে এই যে বাঁকটা, এটাকে উত্তল উলম্ব বাঁককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। তো উত্তলটা কি, যখন এভাবে উপরের দিকে উঠলো আবার নিচের দিকে নেমে গেল, তখন এই মাঝখানে এই অংশ উত্তল আকৃতির হলো। তো এই যে উত্তল আকৃতির হলো, এই অংশটাকে আমরা বলবো উত্তল বাঁক। আবার অবতল বাঁক, অবতল বাঁকও হতে পারে। অবতল বাঁক কি, যে এখানে দেখা যাচ্ছে যে ব্রিজ থেকে নামার সময় বা কোনো রাস্তায় ভাবে যখন ঢালু হবে, তখন এখান থেকে দেখা যাচ্ছে যে নিচের দিকে নামলো, এরপরে আবার কি হলো, উপরের দিকে উঠলো, এরকমের যখন হবে তখন এই যে মাঝখানের অংশটা এখানে অবতলের অবস্থা সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা বলবো অবতল বাঁক। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাক্যের নামকরণ। কিভাবে বাক্যে নামকরণ করা হয়। বাক্যের নামকরণ দুইভাবে করা হয়, একটা হচ্ছে ডিগ্রিতে আর একটা হচ্ছে ব্যাসার্ধে। ডিগ্রিতে কি, ডিগ্রি হচ্ছে যখন কোনো বাক্যের জ্যা 30 মিটার হবে, যখন কোনো বাঁকের জ্যা 30 মিটার হবে তখন কেন্দ্রে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে কেন্দ্রে ডি কোণ উৎপন্ন করছে দেখানো হয়েছে, কেন্দ্রে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তত ডিগ্রি কি বলা হবে, ওই বাঁককে তত ডিগ্রি বাঁক বলা হবে। অর্থাৎ 30 মিটার জ্যা যদি এখানে 5 ডিগ্রি, এখানে যদি 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে কেন্দ্রে, তখন আমরা বাঁকটাকে বলবো 5 ডিগ্রি বাঁক। 30টা কনস্ট্যান্ট, এটা আমাদের মনে রাখতে হবে, 30 মিটার সবসময় থাকবে। যদি এখানে 10 ডিগ্রি বাঁক 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা বলবো 10 ডিগ্রি বাঁক। এভাবে আমরা নামকরণ করব। আচ্ছা, এরপরে ব্যাসার্ধে। ব্যাসার্ধে কিভাবে, ব্যাসার্ধ হচ্ছে যে যখন মানে এটার ব্যাসার্ধ যত হবে, এর ব্যাসার্ধ যদি হয় 50 মিটার তাহলে এটাকে বলা হবে 50 মিটার ব্যাসার্ধের বাঁক। যদি 100 মিটার হয় তাহলে 100 মিটার ব্যাসার্ধের বাঁক। এভাবে নামকরণ করা হবে। আচ্ছা, এখন ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র আমরা আজকে শিখব। যে এখানে দেখানো হয়েছে যে এই থেকে এই পর্যন্ত ছোট্ট একটা বাঁক, যে বাঁকটা এই রকমের হয়তো ছিল, এদিকে একটা রাস্তা ছিল, এদিকে একটা রাস্তা ছিল, দুটোকে মিলিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই যে বাঁকটা, এই বাঁকটার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর এটা আমরা কিভাবে বের করব, এটা বের করার একটা ফর্মুলা আমরা শিখব। তো আমরা যদি এই পুরো বৃত্তর দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে পুরো বৃত্তের পরিধি হচ্ছে, আমরা জানি একটা বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তো তখন বৃত্তের পরিধি হবে 2πr যখন এর কেন্দ্রে, একটা বৃত্তের কেন্দ্রে যখন 360 ডিগ্রি কোণ থাকবে। আমরা নর্মালি জানি একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে, আর 360 ডিগ্রি কোণ হলেই সে একটা বৃত্ত হবে, এবং তখন বৃত্তের যে পরিধি তার দৈর্ঘ্য হবে 2πr। তো আমরা লিখতে পারি যখন কোণের পরিমাণ 360 ডিগ্রি তখন এর পরিধি হবে 2πr। আচ্ছা, যখন কোণের পরিমাণ 1 ডিগ্রি তখন হবে কি, আমরা ঐকিক নিয়মে আমরা লিখতে পারি 2πr/360 ডিগ্রি। আচ্ছা, যখন কোণের পরিমাণ ডি হবে, অর্থাৎ এবারে পুরো বৃত্ত না, এবারে আমরা এই যে বাঁকটুকু, এই বাঁকের অংশটুকু নিব, বাকিটুকু আমরা বাদ দেব। তো কোণের পরিমাণ এখানে ডি,
তো কোণের পরিমাণ যখন ডি হবে তখন বৃত্তের পরিধি কি হবে, আমরা এখানে ফর্মুলায় ডিটাকে গুণ দিয়ে দিলাম, তাহলে হলো টোয়াইস পাই আর ডি বাই 360 ডিগ্রি। তো এখন এইটার মান আমরা এখানে দেখলাম যে আমরা যদি বলি যে এখানের মান হচ্ছে 30 মিটার, পরিধির যে দৈর্ঘ্য এটা হচ্ছে 30 মিটার, তাহলে আমাদের এভাবে লিখতে পারি যে টোয়াইস পাই আর ডি বাই 360 সমান হচ্ছে 30 মিটার। তাহলে আর সমান কত হবে, আমরা ফর্মুলায় মান বসিয়ে দেখলাম যে আসলে হবে 1719 বাই ডি, অর্থাৎ 1719কে যদি আমরা এই কেন্দ্রে যত ডিগ্রি কোণ আছে তত ডিগ্রি কোণ দিয়ে ভাগ দেই তাহলে আর এর মান পাবো যখন আমার এই দীর্ঘজ্যা বা পরিধির মান 30 মিটার হবে। মনে রাখতে হবে যে যখন দীর্ঘজ্যা বা পরিধির মান বা অর্থাৎ বাঁকের যে দৈর্ঘ্য, এই বাঁকের দৈর্ঘ্য যখন 30 মিটার হবে তখন আমাদের ব্যাসার্ধ হবে 1719 বাই ডি। আচ্ছা, এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এখানে বাঁকের দৈর্ঘ্য 30 মিটার এবং দীর্ঘ এই যে জ্যাটা এতটুকু, এটুকু 30 মিটার কেন ধরা হলো, অর্থাৎ দুটোকেই আমরা সেম বললাম কেন? সেম বললাম হচ্ছে এটা আসলে বাঁকটা স্বল্প পরিসরে হয় না, অনেক বড় পরিসরে হয়। বিশাল রাস্তা আসলে যখন বাঁক মোড় ঘুরে তখন অনেক বড় পরিসরে হয়। তো তখন দেখা যায় যে এই যে 30 মিটারের জন্য বৃত্তের পরিধি এবং অর্থাৎ বৃত্তচাপ এবং জ্যা এর মাঝে তেমন কোনো পার্থক্য দেখা দেয়, মানে দৃশ্যমান কোনো পার্থক্য থাকে না, এজন্য এটাকে সমান ধরা হয়েছে। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ আমরা কিভাবে বের করব? আর সমান হচ্ছে 1719 বাই ডি যখন 30 মিটার হবে এর পরিধি বা জ্যায়ের দৈর্ঘ্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে সামনের দিকে আগাবো। এখন বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশ আমরা দেখব। এখানে একটা বাঁক দেখানো হয়েছে, যে বাঁকটা হচ্ছে আসলে এই, যার কেন্দ্র এখানে ছিল এবং এই থেকে এই পর্যন্ত আমাদের ব্যাসার্ধ ছিল এবং এটা ছিল আমাদের মূলত রাস্তা, এটাও ছিল মূলত রাস্তা। আচ্ছা, এখন আমাদের মনে রাখতে হবে যে রাস্তা দুটির সাথে আমরা বাঁক দিয়ে সংযুক্ত করব, যে রাস্তা দুটি, ওই রাস্তা দুটি অবশ্যই বাঁকের সাথে স্পর্শক হয়। অর্থাৎ এটা যদি একটা বৃত্তচাপ হতো, বৃত্তচাপই এটা, তো এর সাথে সবসময় এটা স্পর্শকের সৃষ্টি করবে এই বিন্দুতে। আমরা সামনের দিকে আগাই। এখানে এই যে প্রথম যে এটা হচ্ছে প্রথম স্পর্শক, আর এখানে যেখানে বাঁকের সাথে প্রথম স্পর্শকটা মিলছে সেটার নাম হচ্ছে প্রথম স্পর্শক বিন্দু। আচ্ছা, এরপরে এটা হচ্ছে দ্বিতীয় স্পর্শক, অর্থাৎ দ্বিতীয় যে রাস্তা সে দ্বিতীয় স্পর্শক এবং যেখানে মিলিত হয়েছে নাম হচ্ছে দ্বিতীয় স্পর্শক বিন্দু। আচ্ছা, এবারে দুটি রাস্তা বা দুটি স্পর্শক যে বিন্দুতে ছেদ করছে তার নাম হচ্ছে ছেদবিন্দু। আমরা এগুলো মনে রাখবো। আচ্ছা, এরপরে দুটি রাস্তা বা দুটি স্পর্শক যে কোণে ছেদ করছে, অর্থাৎ মাঝখানে একটা কৌণিক দূরত্ব আছে, এই যে কৌণিক কোণের পরিমাণ সেটাকে আমরা বলবো ছেদকোণ, যাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এরপরে এখানে স্পর্শক দুটি এখানে বাইরে যে কোণটার সৃষ্টি করছে এটাকে বলবো আমরা প্রতিসরণ কোণ, যার মান হচ্ছে ফাই। আচ্ছা, এরপরে এখানে আমরা যে দেখছিলাম যে এটা মূলত বাঁক, তো বাঁকের সর্বোচ্চ বিন্দু এটাকে বলা হয় বাঁকের শীর্ষবিন্দু, সি এখানে হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা, এরপরে এই যে আমরা এতক্ষণ বললাম যে দীর্ঘজ্যা কি? আসলে দীর্ঘজ্যা হচ্ছে যে বাঁকের প্রথম স্পর্শক বিন্দু এবং শেষ স্পর্শক বিন্দু এর মাঝখানে, অর্থাৎ বাঁকটা তো একটা বৃত্তচাপ, আর বৃত্তচাপ বা বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুকে যদি আমরা একটা রেখা দ্বারা মিলিয়ে দিই তাহলে সেটাকে বলবো আমরা জ্যা। আর এখানে পুরো যে বাঁকটা, এই পুরো বাঁকটার প্রথম স্পর্শক বিন্দু এবং শেষ স্পর্শক বিন্দু এই দুটোকে যদি একটা লাইন দিয়ে মিলিয়ে দিই তাহলে তার নাম হবে দীর্ঘজ্যা। আচ্ছা, এরপরে এই দীর্ঘজ্যায়ের যে মধ্যবিন্দু এবং বাঁকের শীর্ষবিন্দু এর মাঝখানের যে দূরত্ব এটাকে বলবো আমরা ভার্সাইন, এর নাম হচ্ছে ভার্সাইন। আচ্ছা, বাঁকের শীর্ষবিন্দু এবং ছেদবিন্দু, বাঁকের শীর্ষবিন্দু এবং ছেদবিন্দু এর মাঝখানের যে দূরত্ব এটাকে বলা হবে বাঁকের গভীরতা। অ্যারো চিহ্নটা এখানে আসছে, আসলে অ্যারোটা এখানে এভাবে হবে, এটা হচ্ছে বাঁকের গভীরতা। আচ্ছা, এরপরে বাঁকের ব্যাসার্ধ, এটা নর্মালি আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে বাঁকের কেন্দ্র এবং এটা হচ্ছে বাঁকের যে চাপ বা বৃত্তচাপ, তাহলে এটা অবশ্যই বাঁকের ব্যাসার্ধ হবে, এটাকে আর দ্বারা সূচিত করা হবে।
আচ্ছা, এরপরে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বাঁকের কেন্দ্রীয় কোণ, অর্থাৎ দুটি ব্যাসার্ধের বাঁকের দুই প্রান্তের যে ব্যাসার্ধের মাঝখানের যে কোণ, এটাকে বলবো আমরা বাঁকের কেন্দ্রীয় কোণ, এবং এটাকে থিটা দ্বারা সূচিত করা হয়। তো এই ছিল আমাদের বাকির বিভিন্ন অংশ মোটামুটি। এগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের সামনে আশা করি কোনো সমস্যা হবে না সামনের ম্যাথগুলো করতে এবং প্রমাণগুলো করতে। আজকে আমরা যা যা শিখলাম তার থেকে বাসায় যে কাজগুলো তোমরা করবে তা হচ্ছে, প্রথমে বাঁক কাকে বলে, এরপরে বাঁক প্রধানত কত প্রকার ও কি কি, চিত্রসহ একটি বৃত্তাকার বাঁকের প্রকারভেদ লিখো। এরপরে বাঁকের ডিগ্রি ও ব্যাসার্ধের বাঁকের ডিগ্রি এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এরপরে বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশ চিত্র এঁকে চিহ্নিত করো। তো এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাস। আমরা আগামী ক্লাসে সামনের বিষয়গুলো নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।